যখনই উনি একা থাকতেন ঘরের মধ্যে তখনই আয়নাতে হয়তো চুল বাঁধতে গেল, তো তখন মনে হতো যে পিছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। স্বাগত 69তম এপিসোডে। আমি অলিভিয়া আজ নতুন একটা ঘটনা নিয়ে চলে এসেছি তোমাদেরকে শোনাবো বলে, এবং আজকের যে ঘটনাটা আমি তোমাদেরকে শোনাবো বলে ঠিক করেছি সেই ঘটনাটা খুবই দুঃখের একটি ঘটনা। ইভেন যখন আমি ঘটনাটা পাই, আমি শুনি, আমার নিজেরও বেশ খারাপ লেগেছিল। কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি ঘটনাতে। আর তোমরা আরও বেশি করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো যাতে আমি খুব তাড়াতাড়ি 1K-তে পৌঁছে যেতে পারি আর নতুন কিছু জিনিস তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারি। চলো আর দেরি করলাম না, চলে যাচ্ছি সরাসরি ঘটনাতে। হ্যালো অলিভিয়া দি, আমি বর্ষা বাংলাদেশ থেকে তোমাকে ঘটনাটা পাঠাচ্ছি। আশা করছি তোমার খুব ভালো লাগবে ঘটনাটা। আমি এই ঘটনাটা বেশ কিছুদিন ধরেই পাঠানোর চেষ্টা করেছিলাম তোমাকে, বাট সামহাউ মেরে ফেল হয়ে যাচ্ছিল বলে আমি পাঠিয়ে উঠতে পারছিলাম না। লাস্টে বাধ্য হয়ে আমি অডিও করেই তোমাকে এই ঘটনাটা পাঠালাম, এবং তুমি ফার্স্টে হয়তো সংক্ষেপে বুঝতে পারোনি, সেই জন্য আরও একটু এলাবোরেট করেই আমি তোমাকে ঘটনাটা লিখে পাঠালাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়। আর যদি তোমার ভালো লাগে তুমি তোমার মতন করে ঘটনাটা শুনিও। এই ঘটনাটা আমার নিজের মাসিমণির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা, সেই ঘটনাটাই আমি তোমাদেরকে শেয়ার করছি। আর তুমি তোমার মতন করে গুছিয়ে তোমার শ্রোতাদেরকে বলো। থেকে বহুদিন আগেকার এই ঘটনাটা, ডেট বা সালটা খুব একটা ভালোভাবে মনে নেই, মায়ের মুখে শোনা। তবে কিছু কিছু স্মৃতি তো ছোটোবেলার মনে থাকে সকলেরই, তেমনভাবেই আমারও একটু একটুভাবে মনে আছে কিছু কিছু স্মৃতিগুলো। তো তারপরে মায়ের থেকে যখন পুরো ঘটনাটা বড় হয়ে জানতে পারি, খুবই ভয় লাগতো। মাসির বাড়িতে এখন খুব একটা যাওয়া আসাও হয় না, তো সেই ঘটনাটাই তোমাদেরকে আমি শোনাচ্ছি। আমি যখন ছোট ছিলাম মাসির বাড়ি ঘুরতে যেতে বেশ ভালো লাগতো। আমি বাংলাদেশে থাকি এবং মাসির বাড়ি ইন্ডিয়াতে। মাঝে মাঝেই মায়ের সঙ্গে গরমের ছুটি বা শীতের ছুটিতে চেষ্টা করতাম যে মাসির বাড়িতে এসে যেন আমি ঘুরে যেতে পারি, এবং মাসির বাড়িতে আমার ভালো লাগতো, কারণ মাসির বাড়িতে গেলে আমার মনে হতো যে নিজের বাড়ির মতন একটা ব্যাপার। তারপরে মাসিও খুব আদর যত্ন করতো, সেই জন্যই মাসির বাড়িতে ছুটি পেলেই মনে হতো মাকে নিয়ে যাই। আর ইন্ডিয়া আমার খুবই ভালো লাগে, আমি অনেক চেষ্টা করি যে আমি ইন্ডিয়াতে যাই, এবং এখন কিছু পড়াশোনার জন্য বা ইয়ের জন্য আমি ইন্ডিয়াতে যেতে পারছি না, কারণ আমি এখন অ্যাব্রডে থাকি। আর সেখান থেকেই তোমার ঘটনাগুলো শুনি। আমার বাসস্থায়ী কিন্তু আমি বাংলাদেশে, কিন্তু পড়াশোনার জন্য এখন আমাকে আসতে হয়েছে কানাডা। সেখান থেকে আমি তোমাকে ঘটনাটা লিখে পাঠাচ্ছি। আমি যখন ছোট ছিলাম আমি প্রায় বললাম যেটা মায়ের সঙ্গে যেতাম, কিন্তু ওখানে গিয়ে আমার একটা অদ্ভুত ফিলিং মনে হতো বাড়িটার মধ্যে। আমি বুঝে উঠতে পারতাম না যে কেন আমার এরকম ফিল হতো। বাড়িটার মধ্যে ফিল হতো বলতে গেলে মনে হতো যেন আমার সঙ্গে আরও কোনো একজন ওই বাড়িটার মধ্যে খেলছে, বা আমাকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, বা আমার সঙ্গে সে রয়েছে। আবার যখন আমি বাংলাদেশ ব্যাক করতাম আমার সেটা মনে হতো না। ফ্রিলি ছিলাম মাসির বাড়িতে, ভালোও লাগতো, কিন্তু কোথাও একটা গিয়ে মনে হতো যে মাসি আমার মায়ের কাছে কিছু হয়তো লুকোয়, বা মেশো হয়তো একটু বেশি ওভার অ্যাক্টিং করে আমার মাসির সাথে, এই জিনিসটা করতো। আমার মা একদিন বাধ্য হয়ে আমার মাসিকে প্রশ্ন করেছিল যে বোন, তোর সব কিছু ঠিকঠাক তো, সব কিছুর দিক থেকে? তো তখন আমার মাসি বলেছিল, কেন বলতো দিদি ভাই, তুই হঠাৎ করে এরকম কথা কেন বলছিস? তা তখন আমার মা বলেছিল যে না, আমার একটু ডাউট হয় তোর হাজব্যান্ডের ওপর, তোর হাজব্যান্ড তোর ওপর কোনো টর্চার বা কিছু এইসব করে না তো? তো তখন মাসি বললেন যে না না, ও এরকম কিছু করে না, তুই ওইসব কিছু ভাবিস না। কারণ আমরা যখন গিয়ে থাকতাম মাসি
যখন আমার মায়ের সামনে থাকতো, মেসো আমার মায়ের সঙ্গে থাকতো, আমার মেসো আমার মাসিকে কাইন্ড অফ চোখের ইশারাতে কিছু বোঝানোর চেষ্টা করতো। আর মাসি একটু মানে সেই আড়ষ্ট হয়ে থাকতো যে এই জিনিসটা করবো, দাঁড়া দাঁড়া ওকে একটু জিজ্ঞাসা করি, মানে এরকম একটা ব্যাপার ছিল। মানে হাজব্যান্ডের ওপর ফুললি ডিপেন্ডেন্ট ছিল এবং মাসিকে এমনইভাবে টর্চার করে রাখা হয়েছিল যাতে মানে মাসি কিছু করার আগে 10বার চিন্তা করে এবং মাসি ভাবে যে মাসি বলবে কি বলবে না। ভয়েতে দিদাকে, মামাকে, আমার মাকে কাউকেই কোনো কথা বলতে পারতো না। মেসো প্রচণ্ড মেন্টালি এবং ফিজিক্যালি প্রচুরভাবে অত্যাচার করতো। তা একদিনকে আমার মা যখন মাসিকে এই কথাগুলো জিজ্ঞাসা করে তখন কোনোভাবেই মাসি উত্তরটা দিতে চায় না এবং সেই জিনিসটাকে মাসি মানে নেগলেক্ট করে পেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তো মা একটু ডাউট হওয়াতে মা যখন বাবাকে ফোন করতো, ফোন করে বলতো যে হ্যাঁ এবার বাড়ি চলে যাব, এবার করব, তারপরে আমরা তো বাড়ি ফিরে আসতাম। এবং তারপরে আমরা যখন মাসিকে ফোন করতাম মাসি কারোর ফোন তুলতো না। ইভেন মা যখনই ফোন করতো হয়তো মেসো অফিস গেছে বা কিছু, সেই সময় হয়তো 5 মিনিট 10 মিনিটের জন্য ফোন করতো, দিয়ে রেখে দিত। মায়ের একটু ডাউট হয়েছিল যে মানে মাসি এরকম কেন করে। হঠাৎ যখন নেক্সট ইয়ার আমরা আবার মাসির বাড়িতে আমরা যখন ঘুরতে যাই সেই সময় মা মাসিকে না বলেই গিয়েছিল ঘুরতে মাসিদের বাড়িতে। এবং গিয়ে মা যেটা দেখে যে মাসির শাশুড়ি মাসিকে নিয়ে মানে প্রচণ্ড খাটায়, সমস্ত বাড়ির কাজ বাজ সব কিছু মাসিকে দিয়ে করায়। আর কোনো লোকজন এলে শুধুমাত্র ওই 1 সপ্তাহ বা ওই 15 দিনের জন্য শুধু লোকজন রাখে বাড়ির কাজকর্ম করার জন্য, বাদ বাকি সময়টা সব সময় মাসিকে দিয়ে সব কাজকর্ম করায়। এবং মাসি প্রচুর খাটাখাটুনি করার ফলে মাসির শরীর থেকে আর এনার্জি নেই যে মাসি অন্য কিছু করবে। মা যখন হঠাৎ গিয়ে বাড়িতে পৌঁছায় আর মাসিকে ওরকম বিধ্বস্ত অবস্থায় দেখে, মা জিজ্ঞাসা করে যে তোর এরকম অবস্থা হলো কেন, মানে কি হয়েছে তুই এরকম। মাসি কোনোই উত্তর দিতে চাইছিল না। আর দিনে দিনে মাসি যেন সেই রোগা হয়ে যাচ্ছিল, শুকিয়ে যাচ্ছিল। মা প্রশ্ন করেছিল, হ্যাঁ রে তুই তো এরকম কাজকর্ম তোকে আগে কখনো করতে দেখিনি, তোর কি খুবই কোনো প্রবলেম হয়েছে আমাকে বলতে পারিস বোন। তা মাসি তখন বললো, না রে দিদিভাই, কোনো রকমের কোনো কিছুই অসুবিধা হয়নি, একটাই প্রবলেম কি বলতো, কাজের লোকটা ছেড়ে দিয়েছে তো ওই জন্য আমাকেই একটু করতে হচ্ছে। শাশুড়ি মায়ের তো জানিস শরীর খারাপ। তা মা বলছে যে হ্যাঁ সবই বুঝলাম, কিন্তু তুই দিনে দিনে এরকম রোগা হয়ে যাচ্ছিস কেন, সেই মুখ চোখ শুকিয়ে যাচ্ছে, এত শুকনো শুকনো মনে হচ্ছে। তা সেইবারে গিয়ে মার বেশি দিন থাকিনি, 3-4 দিন মতন থেকে আমরা আবার বাংলাদেশ ব্যাক করি। হঠাৎ কিছুদিন পর আমরা জানতে পারি যে আমার মাসি সুসাইড করেছে। এবং আমার মা আমাকে এই ব্যাপারটা জানায়নি, কারণ আমি মাসিকে প্রচণ্ড ভালোবাসতাম। আর মানে মাসি আমার জান ছিল, এরম একটা ব্যাপার। সেই কারণের জন্য মা আমাকে জানাতে চায়নি যে আমি কান্নাকাটি করবো বা কিছু। বাবাকে শুধু বলেছে আমাকে তো যেতেই হবে, তুমি বরঞ্চ মেয়েটাকে 2-4 দিন সামলাও, আর আমি ওখানের কাজবাজ মিটিয়ে এখানে আসছি। মা, দিদা সবাই যখন বাংলাদেশ থেকে মাসিকে দেখার জন্য গিয়েছিল মাসির বাড়িতে, তখন দেখেছিল যে মাসি গলায় দড়ি দিয়ে মারা যায়। এবং সেখানে তো কান্নাকাটি সমস্ত কাজ ফাজ মিটিয়ে মা, দিদা, মামারা সবাই ফিরলো এবং কেউ বুঝতে পর্যন্ত পারেনি যে মাসি মারা যাওয়ার রিজনটা কী ছিল। মেসো কিছু বছর পর আমার মাকে ফোন করেন এবং সেই কটা বছর মাসি মারা যাওয়ার পর মেসো কারোর সাথেই সম্পর্ক রাখিনি, না আমার মামার বাড়ির মামাদের সঙ্গে, দিদার সঙ্গে, আমার মায়ের সাথে, কারোর সাথে না। হঠাৎ 3-4 বছর পর আমার মাকে ফোন করে এবং ফোন করে বলে, দিদি এরকম আমি একটা চিন্তাধারা নিয়েছি যে এবার আমি একটা বিয়ে শাদী করব এবং সংসার করব। তা আমার মা বলে যে দেখো ভাই, আমার বোন নেই,
আর তুমিও তো 3-4 বছর ধরে কারোর সাথেই কোনো সম্পর্ক রাখোনি। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার বাড়ির লোকের ব্যাপার যে তুমি কি করবে না করবে। মেশো যখন দ্বিতীয়বার ওই মহিলাটিকে বিয়ে করে নিয়ে বাড়িতে আসে, সেই দিন থেকে শুরু হয় মেশোর বাড়িতে এক রকমের নেগেটিভিটি। যেমন যে নতুন বউটি এসেছিল, কাকিমাটা যখন ঘরেতে থাকতো, কাকিমাটা স্পষ্ট বুঝতে পারতো যে ওই ঘরেতে কাকিমার সঙ্গে আরও একটি কোনো মেয়ে ঘোরাফেরা করছে। কাকিমাটি অনেকবার মেশোকে বলার চেষ্টা করেছিল যে তোমার কি আগের পক্ষের বউ অপঘাতে মারা গেছে বা কিছু, তার প্রেজেন্স আমি বুঝতে পারি। তো মেশো সেগুলোকে ইগনোর করেই যেত যে না না, এরকম কোনো ব্যাপার না, ও তুমি ঠিকঠাক হয়ে যাবে, তুমি নতুন এসছো, তোমার ভয় লাগছে, আর ও মারা গেছে তো 3 বছর হয়ে গেছে, অসুবিধা তো আমরা এখনো অবধি বুঝতেই পারিনি যে ও আছে বা কিছু, ও তুমি এসব কিছু মনে করো না। হঠাৎই একদিন দেখছে ওই মহিলাটি যখন খাটে শুয়েছিল, চোখ খুলে যখন দেখে দুপুরবেলায়, দেখছে আমার মাসি পাখার ওপরে বসে রয়েছে এবং মুখটা বিভীষিকাময়, আর মাসি ওনার দিকে তাকিয়ে ফ্যানের নিচ থেকে মানে তাকাচ্ছে নিচের দিকে এবং হাসছে অট্ট হাসি। তো তখন ওই মহিলাটি ধরপড় করে খাট থেকে উঠে গিয়ে নিচে যখন মাসির শাশুড়ির কাছে যায় এবং ঠাকুমাকে গিয়ে সমস্তটা বলে, ঠাকুমা কোনো মতেই বিশ্বাস করে না যে না, ও কিছুতেই আসতে পারে না, ও এই বাড়িতে ঢুকতেই পারবে না, তুমি এত ভয় পাচ্ছ কেন? তো তখন ওই কাকিমাটার একটু সন্দেহ হয় যে কেন, এমন কি ব্যাপার যে ও এই বাড়িতে আর কোনোদিনও ঢুকতে পারবে না, আপনি কি করেছেন? তখন ওই ঠাকুমা আমার ওই নতুন যে বিয়ে করা মেশোর বউকে বলে যে ওই সব কিছু না বৌমা, ওই সব নিয়ে তোমাকে ভাবতে হবে না, বাড়িতে পুজো আচ্চা হয়, এই হয়, ও কেউই আমাদের বাড়িতে নেই, ওসব তোমার মনের ভুল, যাও তুমি শুয়ে পড়ো। এবং সেই সময়তে ওই মহিলাটি আর কি করবেন, বাধ্য হয়ে ঘরের মধ্যে আসে এবং দিনে দিনে এই জিনিসগুলো ভীষণ ভয়ঙ্কর দিক ধারণ করতে লাগে। যেমন যখনই উনি একা থাকতেন ঘরের মধ্যে, তখনই আয়নাতে হয়তো চুল বাঁধতে গেল, তো তখন মনে হতো যে পিছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে টেবিলটা সরে আসে, চেয়ারটা সরে আসে, পর্দাগুলো হাওয়া নেই, বাতাস নেই, উড়ছে, দরজার মধ্যে কেউ যেন খটখট করে চলে গেল। এবং মাঝে মাঝেই আমার মেশো কাজের সূত্রে বাইরে থাকতো বলে তখন যখন উনি একা ঘুমাতো, ঘুম থেকে উঠে যখন সকালবেলায় দেখতো যে হাতে পায়ে নোকের আঁচড়ের দাগ, এবং একটা জিনিস উনি বুঝতে পেরে গিয়েছিল যে নিশ্চয়ই কিছু একটা রয়েছে, তা না হলে এই রকম জিনিস দিনের পর দিন বাড়িতে ঘটতে পারে না, সম্ভব নয়। উনি তখন বাধ্য হয়ে ওই মহিলাটি আমার মাসির শাশুড়ির কাছে যান এবং তাকে আবারও গিয়ে বলে যে না মা, আপনি বাড়িতে হয় আপনি কাউকে ডেকে এনে বাড়িটা দেখান, আর তা না হলে কিছু একটা ব্যবস্থা করুন, এইভাবে তো দিনের পর দিন থাকা যায় না। আপনি নিচে থাকেন বাবার সঙ্গে, আপনি কিছু বুঝতে পারেন না, আমি বুঝতে পারি না, কিন্তু রীতিমতন রাত্রিবেলায় সিঁড়ি দিয়ে দুমদুম করে ওঠা নামার আওয়াজ হয়, ছাদের মধ্যে মনে হয় যেন কেউ হাঁটছে, চেয়ার সরে যাচ্ছে আমার ঘর থেকে, হঠাৎ করে মনে হচ্ছে যেন আমার পাশে কেউ বসে রয়েছে, আমার হাতে পায়ে নোকে আঁচড়ের দাগ, এবং ভীষণ শার্পভাবে দাগগুলো পড়ছে। কে? আমার তো হাতে নোখ নেই, এবং হঠাৎ করে হাওয়া নেই, বাতাস নেই, পর্দাগুলো নিজের থেকে উঠছে, ফ্যান অন হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে, এগুলো তো মা ঠিক হচ্ছে না, আপনি সবই জানেন, কি ব্যাপারটা আপনি আমাকে একটু খুলে বলুন তো। এইভাবে কিন্তু আমি আর থাকতে পারবো না, আপনার ছেলেও মাঝে মাঝে আসে না, দিনের পর দিন আমাকে একাই রাত্রিরে ঘরের মধ্যে থাকতে হয়, এগুলো যদি হয় তাহলে তো মানে আমি বাড়িতে টিকতেই পারবো না, আপনি কিছু একটা ব্যবস্থা নিন। তো সেই সময় ওই ঠাকুমা আবারও একটু সান্ত্বনা দেয় এবং বলে না বৌমা, তুমি কিছু হবে না, আমি দেখছি কি করা যায়, এই বলে পাঠিয়ে দেয়। এবং ওই মহিলাটি ঠিক করেন যে না, এইভাবে আর দিনের পর দিন সহ্য করব না, আমি
কালই বাপের বাড়ি যাব, আর ওখান থেকে আমি কারোর থেকে খোঁজ নিয়ে আমি কোনো তান্ত্রিকের কাছে যাব। সেখানে গিয়ে আমি জানবো যে ব্যাপারটা কেন এরকম হচ্ছে আর কিসের জন্য এরকম হচ্ছে। তার পরের দিনকেই উনি ঠিক করে তার বাপের বাড়িতে যান এবং গিয়ে সেখানে একটি তান্ত্রিকের খোঁজ নেন। তার 2 দিনের মাথায় তিনি রাত্রেবেলায় তান্ত্রিকের বাড়িতে যান এবং তাকে সমস্ত জিনিসটা খুলে বলে যে দেখুন, এরকম আগের ওর বউ হঠাৎই অপঘাতে মারা গেছে, তো সেই ব্যাপারগুলোই জন্যই বাড়িতে এরকম উৎপাত করছে, আপনি ওকে একটু মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন, নাহলে তো আমি সংসার করতে পারবো না। ও তো চাইছে না যে আমি ওই বাড়িতে থাকি বলে, ও ভরা সংসার ফেলে হঠাৎ করে মারা গেছে, এগুলো তো ঠিক না। তো তখন সেই তান্ত্রিক বলেন আর কি ওই কাকিমাটিকে যে তুমি থামো, আমি দেখছি কি হয়েছে। উনি কী সব গুণ ছক করলো এবং তখন ওই কাকিমাটিকে বলল ওকে তো মারা হয়েছে, ও তো নিজের থেকে সুসাইড করেনি। তো তখন ওই কাকিমাটি বেশ অবাক হয়ে গিয়ে বলে মানে, বলছে হ্যাঁ, ওর ওপর তো মারণ ক্রিয়া করা হয়েছিল এবং ওকে বান মারা হয়েছিল, যার ফলেতে ও দিনে দিনে শুকিয়ে যাচ্ছিল এবং মৃত্যুতে পরিণত হয়ে গেছিল। ওকে এমন কিছু খাবারের সঙ্গে জিনিস খাওয়াতো যার ফলে ও ওদের প্রতি হিপনোটাইজড হয়ে থাকতো, ওরা যেটা বলতো ও সেটা করতো। তুমি যদি একটু কোনোভাবে খোঁজ পাও, ওই মেয়েটির বাপের বাড়ির লোকের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করো যে কেন হয়েছে এই ব্যাপারগুলো কিছু ওরা জানে কি না, তাহলে জিনিসটা করতে সুবিধা হবে এবং ওই মেয়েটিকেও আমরা মুক্তি দিতে পারবো। এবং সেই যখন কথাটা বলে তারপরে অনেক কষ্ট করে উনি আমার মায়ের নাম্বার জোগাড় করেন ওনার স্বামীর ফোন থেকে। রাত্রিবেলায় যখন ওনার স্বামী ঘুমিয়ে পড়েছিল, মানে আমার মেসো, তখন ওই ফোন থেকে নাম্বার নিয়ে আমার মাকে ফোন করে পরের দিন মেসো কাজে বেরিয়ে যাওয়ার পর এবং আমার মাকে সব জিজ্ঞাসা করে। তখন আমার মা বলে যে হ্যাঁ, আমার বোন দিনে শুকিয়ে যাচ্ছিল, এরকম হচ্ছিল, কিন্তু অনেকবার জিজ্ঞাসা করেছিলাম তাতেও কিছু বলছিল না। তখন ওই কাকিমাটি আমার মাকে সমস্ত ঘটনাটা বলে যে আমার মাসির ওপর মারণ ক্রিয়া করা হয়েছিল এবং প্রেত চালানো করা হয়েছিল, যার জন্য আমিও যখন মাসির বাড়িতে যেতাম আমার মাঝে মাঝে মনে হতো যে মাসির ঘরে আরও একজন মহিলা কেউ রয়েছে, কারণ মাঝে মাঝেই দেখতাম যে মাসির মতন বেশ পরে হঠাৎ করে সরে যাচ্ছে বা এই হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো তখন আমার মাকে আমি বলেছিলাম। আমার মা আমার কথার সঙ্গে আর মাসির কিছু জিনিস ক্যালকুলেশন করে বললো যে ঠিক আছে বোন, তুমি চিন্তা করো না, আমার বোনের যে ক্ষতি করেছে আমি তাকে ছাড়বো না, আমি নিশ্চয়ই কলকাতায় যাব, আর 2-3 দিন আমাকে সময় দাও, আমি টিকিটটা কাটি, আমি তোমার সঙ্গে গিয়ে দেখা করব। তুমি কোথায় দেখা করবে বলো। তো তারপরে মায়ের সঙ্গে সমস্ত কথাবার্তা বলা হয়। আমার মা, আমার মামা এবং আমার দিদা দাদু সবাই মিলে তারা কলকাতাতে যায়। তারপরে আমার মা ওই কাকিমাটির সঙ্গে দেখা করে কলকাতাতে গিয়ে এবং সেই কাকিমাটির সঙ্গে সেই তান্ত্রিকের বাড়িতে যায় এবং সেই তান্ত্রিক নিজের শরীরের মধ্যে আমার মাসির আত্মাটাকে আনে এবং সমস্ত জিনিস জানতে পারে যে কেন আমার মাসি মারা গিয়েছিল। তখন আমার মাসি ওই তান্ত্রিকের শরীরে এসে বলেছিল যে দিদি, আমি মরতে চাইনি রে, ওরা আমাকে ইচ্ছাকৃত করে মারণ ক্রিয়া করেছিল, আমার ওপর বান মেরেছিল এবং প্রেত চালান করেছিল, কারণ আমি যখন ঘরেতে থাকতাম আমাকে কেউ একজন ভয় দেখাতো, আমাকে আঁচড়ে দিত, রীতিমতন আমি ভয় পেতাম আর দিনে দিনে এইভাবে শুকিয়ে যাচ্ছিলাম। আর এর কারণ কি, আমার থেকে খালি টাকা আনতে বলতো, তুই তোর মায়ের থেকে টাকা চা, তুই তোর দাদার থেকে টাকা চা, এইভাবে দিনে দিনে আমার বড় আমার ওপর মারধর করতো। এবং তোরা যখন আসতিস আমার বর আমার দিকে সবসময় ফলো করতো, কারণ আমি যেন তোদেরকে এই সমস্ত কোনো কথা যাতে না বলি বা তোরা যাতে না বুঝতে পারিস, এই জন্যই আমি চুপ থাকতাম, আর তার জন্য আমাকে আমার জীবনটা দিয়ে দিতে হয়েছে দিদি। এই কথা বলে সেই তান্ত্রিকের শরীর থেকে আমার মাসির আত্মাটাও চলে যায় এবং সেই সময় আমার মারা ঠিক করেন যে এই তান্ত্রিকটা যে আমার মাসির ওপর মারণ ক্রিয়া করেছিল বা প্রেত চালান করেছিল, সেই ব্যবস্থা নেওয়ার জন্য তারা থানা থেকে পুলিশকে নিয়ে সেই তান্ত্রিকের বাড়িতে ওই দিন রাত্রিরেই হাজির হয়।
ওই কাকিমাটির সঙ্গে, এবং সেই কাকিমাটিও যান আমার মায়েদের সঙ্গে। এবং সেখানে গিয়ে যখন পুলিশ খুব জড়াজড়ি করে সেখানে, তখন উনি কোনো মতেই বলতে চান না। তো তখন যেই কাকিমাটি আর কি আমার মাসির হাজব্যান্ডের সঙ্গে নেক্সট ম্যারিড হয়েছিল, ওই কাকিমাটি তখন ওই তান্ত্রিকটাকে নিয়ে গেছিলো, যে তান্ত্রিকটার কাছে কাকিমা গিয়েছিলেন। এবং সেই তান্ত্রিকটা যখন ওনাকে বলেন যে হ্যাঁ আপনি এই কাজগুলো করেছেন, এর প্রমাণও আমি সাক্ষাৎ এখানে দিতে পারি, আপনি যদি বলেন সেই মহিলাটির আত্মা আমি আমার শরীরে আবারও একবার আনতে পারি, আপনি যদি বলেন। তো তখন তিনি ভয়তে বলেছিল যে হ্যাঁ আমাকে ওই অমুক বাড়ির লোকেরা এসে ফোর্স করে, তার হাজব্যান্ড, তার শাশুড়ি এবং তার বিবাহিত যে ননদ ছিল, সেই ননদ মানে আমার মাসির ননদ, তারা তিনজনে মিলে এসে আমার মাসির জীবনটাকে এইভাবে শেষ করে। এবং তারপরে পুলিশ অ্যারেস্টও করে আমার মেশোকে, আমার মেশোর মাকে এবং ননদকে। তারপরে তাদের শাস্তি হয়েছিল। এখন আমি বলতে পারবো না তারা ছাড়া পেয়েছে কি না, কারণ তারপর থেকে আমার মা কোনোই কন্ট্যাক্ট রাখেনি। তবে ওই মহিলাটি আমার মেশোকে ডিভোর্স দিয়ে এখন অন্য কারোর সঙ্গে হয়তো বিয়ে করে সংসার পেতেছে, সেই খবরও আমি জানতে পারিনি। কারণ মায়ের মুখ থেকে যতটুকুনি শুনেছি সেই ঘটনাটাই দিদি তোমাকে আমি লিখে পাঠাচ্ছি। আর যদি তোমার ভালো লাগে তো এর ঘটনাটা শুনিও। অনেক দিন ধরেই চেষ্টা করেছিলাম ঘটনাটা তোমাকে পাঠাবো, কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না। যাকে আজকে পাঠিয়েছি সাহস করে, ভালো লাগলে শুনিও। আর এই সমস্ত জিনিস আমি খুব একটা বিলিভ করতাম না যদি নিজের চোখে না দেখতাম। তারপর থেকে না আমি ভীষণ ভয়ে ভয়ে থাকি কারোর সঙ্গে কথা বলার সময় বা মেশার সময়, এবং কারোর বাড়িতে গিয়েও আমি কিছু চট করে খেতে পারি না, কারণ আমার মাসির কথাগুলো সব সময়ের জন্য আমার মাথায় স্ট্রাইক খায়। আর আমার মাসি ভীষণ একটা ভালো মানুষ ছিল, যে মানুষটাকে আমি খুব অল্প বয়সী অল্প সময়ে পেয়ে হারিয়ে ফেলেছি। তাই আমি চাই না আর কোনো মেয়ের বাড়িতে এরকম তাদেরকে ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে মারা যেতে হয়। তো এই কারণের জন্য যেন কিছু না হয়, সেই জন্যই এই ঘটনাটা শেয়ার করা। আর প্রত্যেকটি মেয়ে যেন সাবধানে থাকতে পারে এইটুকুই কামনা করব। আর অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে তোমাকে। থ্যাংক ইউ দিদি, এইটুকুই ঘটনা ছিল। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর ঘটনা তুমি পাঠিয়েছো। আর সত্যি খুবই কষ্ট লাগলো এরকম, মানে এইভাবে একটা মানুষকে দিনের পর দিন মারা হয়েছে, তার রক্তবমি হয়েছে। তো তোমার সঙ্গে তো আমার কথা হয়েইছে অলরেডি ফোনে, আর খুবই খারাপ লাগলো। যাই হোক, আশা করছি আমার শ্রোতা বন্ধুদের ভালো লাগবে ঘটনাটা। আর ঘটনার শেষে আমি একটা কথা বলে রাখতে চাইছি, প্রেত কাহিনী কিন্তু কোনো রকম কোনো কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং কোনো জাতি ভেদাভেদ করে না। সেই কারণের জন্য আপনাদেরকে আমি বলে রাখতে চাইছি, আপনারা জিনিসটাকে এন্টারটেনমেন্ট হিসাবেই নেবেন। আর আগামী দিনে আরও নতুন নতুন কিছু আমি চেষ্টা করছি প্রেত কাহিনীকে আমি দেব, যাতে আপনাদেরও ইন্টারেস্ট বাড়ে এবং আপনারাও সুন্দর সুন্দর ঘটনা এইভাবে পাঠাতে থাকুন। আমি তাহলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ঘটনা প্রোভাইড করতে পারবো, এবং আপনারাও আমার সঙ্গে কোঅপারেট করবেন। আর যত তাড়াতাড়ি 1K হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনারা শর্টস পাবেন, এবং আমি কিন্তু খুব শিগগিরই রিভিল করব আমার ফেস। আমি চিন্তা করেই নিয়েছি, কারণ অনেক আমার ছোট ছোট বন্ধুরা, আমার দিদিরা এবং অনেক দাদা ভাইরা রয়েছে যারা মানে বহুদিন ধরেই আগ্রহ নিয়ে বসে রয়েছে যে আমি কবে ফেস রিভিল করব এবং সেদিন ডিরেক্ট ঘটনাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এই হচ্ছে ঘটনা। আর আগামী সপ্তাহে নতুন ঘটনা নিয়ে আমি আবারও আসতে চলেছি, আরও নতুন কিছু ভাবে। সেটার জন্য কিন্তু তোমাদেরকে প্রেত কাহিনীকে ফলো করতে হবে।